এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আজ আমাদের অতিথি হলেন এমন এক সুপারস্টার যাকে আপনারা সব ভূমিকায় পছন্দ করেছেন, খ্যাতি দিয়েছেন, ভালোবেসেছেন। তা সেটা অ্যাকশন রোলই হোক, রোম্যান্টিক হিরোর রোলই হোক কিংবা কমিক রোল হোক, যেটাই হোক আপনারা ওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। প্লিজ ওয়েলকাম সুপারস্টার অক্ষয় কুমার। আর আপকি আদালতের এই বিশেষ শোয়ে আজ আমাদের জাজও খুবই স্পেশাল। উনি সাহসিকতা এবং শৌর্যের প্রতীক। উনি এমন এক ফোর্স থেকে এসেছেন যার বিষয়ে পুরো দেশ গর্বিত। প্লিজ ওয়েলকাম রিটায়ার্ড এয়ার মার্শাল সঞ্জীব কাপুর। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ অক্ষয় কুমারের উপর। আপকি আদালতে সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রচলনের বিপরীতে চলেন। অক্ষয়, রিটায়ার্ড এয়ার মার্শাল সঞ্জীব কাপুর আমাদের সাথে আছেন। ওকে দেখো আপনার নিশ্চয় মনে পড়ছে যে আপনিও ফাইটার জেট ওড়াতে চাইতেন, আপনিও আর্মিতে যেতে চেয়েছিলেন। আজও আপনার হৃদয়ে আর্ম ফোর্সের প্রতি দুর্বলতা রয়েছে। আগে তাহলে অন্য পথে হাঁটলেন কেন? আমার বাবা আর্মিতে ছিলেন, আমার চেষ্টাও সেটাই ছিল আমিও আর্মিতে জয়েন করব, কিন্তু আমি বেশি লেখাপড়া করতে পারিনি। আমি এয়ারফোর্স নেভিতে যেতে চাইতাম, কিন্তু অত পড়তে পারিনি। শুনেছি যে পড়তে আপনার একদমই ভালো লাগতো না। একদম ভালো লাগতো না। অ্যান্ড মাই ফাদার ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ। উনি এতটাই বুঝদার ছিলেন যে উনি বলেন যে শোনো, যদি তোমার ভালো না লাগে তো তুমি কমসে কম 12 ক্লাস পাস করো। হাত জোর করছি, 12 ক্লাসে পাস করো, 12 পর্যন্ত, আর তারপর তুই যা বলবি আমি করব। অ্যান্ড আই ইউজ টু সি আ লট অফ ব্রুসলি ফিল্মস অ্যাট দ্যাট টাইম। তারপর মার্শাল আর্ট খুব ভালো লাগতো। তারপর আমি ব্যাংকক চলে যাই মার্শাল আর্ট শিখতে। কিন্তু ব্যাংকক পৌঁছে আমি শুনেছি যে আপনি ওয়েটার হয়ে গেছিলেন। হ্যাঁ, আমার কাছে আর কোনো কাজ পাইনি আমি, যে আমি যেমন আপনাকে বলেছি আমি এত লেখাপড়াটাও শিখিনি যা অন্য কোনো কাজ করতে পারি। তো আমি ওখানে ওয়েটার হই। আর তারপর শেফ হয়ে যান, আপনি সিঙ্গাড়া না, বানান। আমি শেফ ছিলাম না, আমি ওয়েটার। আর মানে ওই যে ছোট একটা ধাবার মতো থাকে ওখানে, তো ওখানে মেট্রো গেস্ট হাউস বলে ছিল, ওখানে আমি কাজ করতাম। আর ওখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতাম। আর রাত্রে গিয়ে আই ইউজ টু প্র্যাকটিস থাই বক্সিং অন আ স্ট্রিট। আর ওখানে শিখি, তারপর তো শুয়ে পড়তাম। তো ধরে নিন প্রায় 3-4 বছর এভাবেই চলেছিল আমার। তো মার্শাল আর্ট শিখে যখন আপনি আসেন, তারপর আপনি চেষ্টা করেছিলেন মডেল হওয়ার জন্যে। আমি মার্শাল আর্ট শেখাতাম একটা বাচ্চাকে। ওর বাবা আমাকে বলেন, ও ওয়াজ এ মডেল কোঅর্ডিনেটর, আরে তুমি লম্বা চওড়া, তুমি কেন হচ্ছ না মডেল, তুমি কেন একজন মডেল হয়ে যাচ্ছ না? এবং উনি আমায় রাস্তা দেখান যে এইটা করে নাও, এই কাজটা করো, তো এভাবে এভাবে অমুক অমুক জায়গায় কোলাবার সাইডে ওখানে তুমি এসো। আর আমার মনে আছে আমি নোভেলটি ফার্নিশিং শোরুমের মডেল হয়েছিলাম। আর তার জন্য আমি প্রায় 21,000 টাকা পেয়েছিলাম। তো আমি এটা দেখলাম যে 2 ঘন্টা এসি রুমে বসেছিলাম, সাথে একজন মডেল এসেছিল যার নাম ছিল সোনিয়া, অ্যান্ড শি কামস। আর এটা দেখতে হবে, ওটা দেখতে হবে, তারপর চেয়ারে হাত লাগাতে হবে, তারপর ওইটা একবার দেখো, তারপর ওদিকে এসে বসে পড়লাম। তো এইসব করার জন্য 25,000 টাকা পেয়ে গেলাম। তারপর আমি ভাবলাম এটা তো বেশ দারুণ। আমি সারা মাস পরিশ্রম করি, মার্শাল আর্ট শেখাই, আমার 5-6 হাজার টাকাই বেশি আমদানি হয় না। এই 2 ঘন্টা এসি রুমে বসে 21,000 টাকা পেয়ে গেলাম।
না না, এটা আপনি বলছেন না যে 2 ঘন্টা এসি রুমে বসে মেয়েটাকে কোলে বসানোর জন্য 21,000? না, হ্যাঁ, কোলে বসানো মানে দেখুন, ওখানে মোটামুটি 200 থেকে 250 মানুষ থাকে। কোলে বসে এখন কি হবে? হ্যাঁ, মানে গাদা গাদা লোক বসে রয়েছে ওখানে, অ্যান্ড সো ইট ইজ। তারপর মডেলিং করতে লেগে যাই, করতে শুরু করে দিই, তারপরে ফিল্ম অফার পাই। আচ্ছা, এটা কি সত্যি যে আপনাকে সবার প্রথম গোবিন্দা বলেছিলেন যে তুই হিরো কেন হচ্ছিস না? হ্যাঁ, একদম। এটা একজন ফটোগ্রাফার ছিল যার নাম ছিল জয় সেট। তো জয় সেঠ, যিনি, তার কাছে আমি অ্যাজ আ লাইটম্যান কাজ করতাম ওর কাছে। আর তারপর আরও বড় বড় অ্যাক্টার্স আসতেন, গোবিন্দাজি আসতেন, সঙ্গীতা বিজলানি ছিলেন, জাকি শ্রফ ছিলেন, অনিল কাপুর সাহেব ছিলেন। আর ওদের সবার আমি ফটোতে মানে লাইটিং ফাইটিং করতাম ওদের মুখে। তো তখন গোবিন্দাজি আমাকে বলেছিলেন, এ তো চাংলা রে, হিরো বন যা, হিরো আচ্ছা রয়েগা। তো উনি প্রথম মানুষ যিনি আমাকে এটা বলেছিলেন। আর তার আগে আমার আমার মনে পড়ে যে আরেকটা জিনিস, যখন আমি ক্লাস 7-এ ফেল করেছিলাম। হা কি আছে এতে? হ্যাঁ, মানে আরে ইয়ার, কি আর করা যাবে, ফেল তো আমি হয়েছিলাম। অ্যান্ড তো তখন ফেল করেছি। তারপরে আমার বাবা 2-4টে চড়ও লাগিয়েছে। আর তারপর বলেন যে তুই জীবনে কি হতে চাস? তখন মুখ থেকে বেরিয়ে গেছে যে আমি 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 বলি যে আমি হিরো হতে চাই। আর যদিও আসলে কিছুই ছিল না মাথায় তখন। ওই হয় না, মানুষ কখনো কখনো এরকম ভুল বলে দেয়, এমন বলে আমি কেটে পড়ি। সবার আগে আমি নিজেই নিজেকে বলি যে হিরো হব, তারপর গোবিন্দাজি বলেছিলেন। আর এটাও সত্যি যে আপনার একটা র্যাম্পে ওয়াক করার ছিল, আপনি টাইম মতো পৌঁছননি, ফ্লাইট আপনি মিস করেন, হ্যাঁ। আর সেই জন্যই আপনি ফিল্মে আসতে হ্যাঁ, পারেন। একদম। আমি এই কারণেই হয়েছিল। কারণ আমি খুব আমার অ্যাকচুয়ালি ভুল হয়ে গিয়েছিল যে আমি সকালের ফ্লাইট ধরার ছিল। আমি ভেবেছিলাম সন্ধেবেলা নিতে হবে। তো আমি সকালে তৈরি হইনি। তো সেই লোকটা আমাকে বলে যে ফোন করে বলেছিল, "ইউ আর আ ভেরি আনপ্রফেশনাল পারসন দ্যাট ইউ হ্যাভ নট কাম।" আমি বলি, "সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম সন্ধ্যের ফ্লাইট।" আর মিস হয়ে যায়। তাও আমি মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম এয়ারপোর্টে। ততক্ষণে ফ্লাইটটা চলেই গেছিল। তো খুব মন খারাপ হয়েছিল। আর আমি ফিরে আসি। তারপর প্রায় কাঁদার মতো মুখ হয়ে গিয়েছিল। আমি ২১ বছরের ছিলাম তখন। তারপর মা দেখতে পায় আমাকে। আর মা আমাকে বলে যে, "বাবা, চিন্তা করিস না। जो रब जो करदा है", পাঞ্জাবিতে বলেছিলেন, "रब जो करदा है चंगा करदा है"। তারপরে তখন এক্স্যাক্টলি ঠিক ওই দিনটাতেই আমার তখন না রাজতজি ঠিক এত বড় বড় ফটো নিয়ে যেতে হতো প্রোডিউসারদের কাছে, ডিরেক্টরদের কাছে দেখানোর জন্য। এত বড় বড় ফটো নিয়ে যেতে হতো, পোর্টফোলিও যাকে বলা হয়। পোর্টফোলিওর মতন। আর হাতে করে মানে মানুষ বাসে যেত। তারপর ওখানে যাই আমি নটরাজ স্টুডিও। ওখানে ঘুরছিলাম, দেখছিলাম, প্রোডিউসারদের সঙ্গে দেখা করছিলাম। একজন তখন মেকআপ ম্যান, যার নাম নরেন্দর দাদা, উনিই দেখতে পান আমাকে। উনি মিস্টার প্রমোদ চক্রবর্তী বাবুর মেকআপ ম্যান ছিলেন। উনি আমাকে দেখেন আর বলেন, "এই, তুমি হিরো হতে চাও?" বলি, "হ্যাঁ, চাই।" বলেন, "দাও, ফটো দেখাও।" আমি ফটোটা দিয়ে দিই। উনি বলেন, "দাঁড়াও, আমি আসছি।" তারপর বলে ঘরের ভেতরে চলে যান দাদার কাছে। দাদাকেও ফটোটা দেখান উনি। তো দাদার তখন ফটোটা মানে বেশ ভালোই লাগে। আর তখন আমাকে ভেতরে ডাকেন। আর সেই সময় দাদা আমায় ৫,০০০-এর একটা চেক দিয়ে দেন। আমি সত্যি বলছি রাজতবাবু, দেখুন মানুষের ভাগ্য কিভাবে কখন বদলে যায়। আমার ওই চেকটা এক্স্যাক্টলি যে ফ্লাইট সকাল ৬টায় ধরার ছিল, আমি সন্ধ্যে ৬টায় সেটা হাতে পাই। আর চেকটা যখন আমি পাই তখন এক্স্যাক্টলি সন্ধ্যে ৬টাই বাজছিল। অ্যান্ড আই থট টু মাই সেলফ, এটা আই থিঙ্ক বোধহয় উপরওয়ালার ইচ্ছে যে এই ফ্লাইটটা মিস করতে হতো। আই হ্যাড টু বি আনপ্রফেশনাল অ্যান্ড দেন আই গট দিস ফ্লাইট। আর না দেখুন, ওপরওয়ালা ব্যাপারটা হলো যখন আপনি ফেল করেন তখন আপনাকে হিরো বানিয়ে দেন। না, মানে- আর দেখুন, ফ্লাইট মিস করলেন, আপনি হিরো হয়ে গেলেন। দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, সব মানুষের নিজের নিজের কপাল থাকে। আমি অনেকবার স্টুডিওর বাইরে দিয়ে গেছি, দেখেছি অনেক মানুষ ওখানে দাঁড়িয়ে থাকে টু বিকাম অ্যান অ্যাক্টর, অ্যান্ড দে আর মাচ বেটার লুকিং দ্যান মি, অ্যান্ড দে আর মাচ মোর ট্যালেন্টেড দ্যান মি। বাট তফাৎ শুধু এইটুকুই যে আমার কপালে ছিল, ভাগ্য আমার সাথ দিয়েছে। আমি আই ডোন্ট নো এখানে কতজন এই কথাটা মানবেন যে
মানুষের জীবনে হার্ড ওয়ার্ক তো খুবই জরুরি, খুবই জরুরি, কিন্তু লাক থাকাটাও তার চেয়েও বেশি জরুরি। তো ঠিক টাইমে আপনি আপনি ঠিক জায়গায় আর ঠিক মানুষের সাথে দেখা হলে আপনার ভাগ্য নিজে থেকেই বদলে যাবে, যেটা আমার সাথে হয়েছে। I would not deny that. I consider myself lucky. I think God has been very kind to me, and that's it. এটা সেই সময় যখন আপনি ফিল্ম খিলাড়ি করেন আর তারপরে আপনার পপুলারিটি বাড়তেই থাকে, একটার পর একটা অ্যাকশন ফিল্ম করতে থাকেন। হ্যাঁ, অনেক, প্রায় আমি 10 বছর পর্যন্ত অ্যাকশন ফিল্ম করেছি। তারপর আমি বোর হয়ে যাই নিজের প্রতি। কারণ যখনই আমি সেটে যেতাম, কেউ না কেউ ফাইট করাচ্ছে এমন হতো। কিক মারছি, এটা করছি, স্টান্ট করছি, জাম্প করছি। এখন আমার ভাগ্য যেটায় আমার সাফল্য এসেছে, অ্যাকশনের কারণে এসেছে। প্রথমের দিকে তো আমি অ্যাকশনই করেছি। নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে যত ফিল্ম স্টার আছেন, সুপারস্টার আছেন, তারা দেরি করে ঘুম থেকে ওঠেন, একদম আরাম করে সেটে যান, লেট করেন, প্রডিউসারদের ভোগান, অসুবিধে করেন। আর আপনি সেই সময় স্টুডিওতে আসেন যখন ওরা শোয়ার জন্য যায়। আমার বাবা আর্মিতে ছিলেন। এই এই অভ্যেসটা করিয়েছিলেন। আর আপনি বিশ্বাস করুন, আমার জীবন আমি 58 ইয়ার্স ওল্ড নাও। I have never in my life একবারও আমি never missed sunrise. I've always seen sunrise. And আমি সকালে উঠলে মানুষের না তার ভাগ্য নিজে থেকেই উঠতে শুরু করে দেয়। আপনি যদি শুধু এটা হয় যে সময়ের অপেক্ষা করতে হয়, আমার বাবা অলওয়েজ বলতেন যে যারা রাত করে শুতে যায় তারা আসলে পেঁচা। দেখুন, আমাদের ফিল্মে যতজন সুপারস্টার আছেন তারা সবাই সারা রাত জাগেন আর সকালবেলা ওনারা ঘুমোতে যান। গোবিন্দা তো নিজের সেটে পরের দিন পৌঁছতেন। আগে এটা ওর সম্বন্ধে আমি কারো সম্বন্ধে কিছু বলতে পারবো না। অনেক মানুষ এমনও থাকবেন যারা লেটে ওঠেন, লেটে শুতে যান, তাদের ভাগ্য ভালোও হবে। আপনি কোনো পার্টিতে যান না, আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না। হ্যাঁ, আমি পার্টিতে যাই না, আমার ভালো লাগে না, কারণ আমার একঘেয়ে মনে হয়। বুঝতেই পারি না ওখানে আমি কি করব। আমি এটা বলছি না যে পার্টিতে যাওয়া খারাপ কথা, একদমই যাই না আমি। ইন্ডাস্ট্রিতে আমার খুবই কম বন্ধু আছে। আমার যত বন্ধু আছে তারা আমার স্কুলের বন্ধু। আজ থেকে প্রায় 40 বছর আগের পুরনো বন্ধু, 40-50 বছর পুরনো বন্ধু আমার। ড্রিঙ্ক করেন না আপনি? না, আমি সরি, আমি করি না। একদিন সলমানকে আপনি বলেন যে যদি আমি 1 গ্লাস ওয়াইন খাই আমি পুরো আউট হয়ে যাব। আমি আমার মনে আছে আমার 10th অ্যানিভার্সারি ছিল আমার আর ওয়াইফের। তখন আমি একটুকুই ওয়াইন খেয়েছিলাম আমি। আর আমি সেদিন বুঝে গিয়েছিলাম কতটা জলে দাঁড়িয়ে। আই স্টার্টেড কুকিং। বিশ্বাস করবেন না, আমি কিচেনে চলে গিয়েছিলাম আর আমি রান্নাও করতে শুরু করেছিলাম। আমি তো শুনেছি যে যখন আপনি শুটিংয়ে যান তো আপনার কিচেন আপনার সঙ্গে যায়। বাইরে থেকে যে খাবার আসে আমার ভালো লাগে না সেটা। এখন ভগবান যখন পয়সা দিয়েইছে, তখন আমি নিজের স্বাস্থ্যে নজর রাখতে পারি তো। আমি নিজের একটা ছোট কিচেন বানিয়ে রেখেছি। আর একজন শেফ আছে যিনি আমার সঙ্গে যান আর কি। আর ওই খাবার বানিয়ে দেয়, আমি সেটাই খেয়ে নিই। ডাল, ভাত, খিচুড়ি, হ্যাঁ, এইসব যা হয় আমি সেগুলো খাই। আমি তো ব্যাস। পরাঠাওয়ালা গলিতে আপনার ছবি দেখেছি লাগানো, আপনি পরোটা খাচ্ছেন। হ্যাঁ, আমার ফটো লাগিয়েছে কারণ আমি ওখানে জন্মেছি। হ্যাঁ, ঠিকই ওখানে ফটো লাগিয়েছে আমার। আর ওখানে এটাও লেখা আছে, নকল ঘি প্রমাণ করতে পারলে 1001 টাকা পুরস্কার। এবং ফটো লাগানো আছে, কি করা যাবে? তো কখনো তো ইচ্ছে হয়ে থাকবে, কখনো তো খেয়ে থাকবেন। না, খাই তো আমি সবসময়। আমি by খান the way- মানে ছোলে ভাটুরে? না, সেটা মানে তো আপনাকেও বলেছি যে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা শেষ হবার পরে আমি জিজ্ঞেস করেছিলেন যে আমি কি খেতে চাই, আমি ছোলে ভাটুরে বলে দিয়েছি। তো এমন নয় কিন্তু। তো আহ, তো আমি একদমই নর্মাল খাই। আমি মোটেই তাদের মতো নয় যারা ক্যালোরি গুণে, প্রোটিন ইনটেক গুণে চলে। ওরাও নিজেদের জায়গায় ঠিক, ও করা উচিত। কিন্তু আমি খুব খাই। মানে একদম দেশি ঘিয়ে সব খাওয়া-দাওয়া আমার ঘরেই বানানো হয়। আমার পরোটা খুব ভালো লাগে, ছোলে ভাটুরে খুব ভালো লাগে, জিলিপি ভালো লাগে, দুধে জিলিপি দিয়ে ভালো লাগে। আর আমি একদম দিল্লিতে থাকা মানুষ, তো খাওয়াতে বিশ্বাস রাখি। আমার খুব আনন্দ লাগে খেতে। ব্যাস,
লিমিটের মধ্যে খাই, আর ৬টা ৬:৩০টার মধ্যে সব খেয়ে নিই আর কি। তারপর আমি আর খাই না। এবং এইসব জিনিসে আমি দেখি না কতটা ক্যালোরি আছে। আমি যতটাই খাই না কেন তারপরে আ এক্সারসাইজ বেশি করে নিই, কার্ডিও করি, সবকিছু করি। আপনার যে ফিটনেস রয়েছে সেটা একটা ফেনোমেনা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বোধহয় আপনার চেয়ে ফিট অন্য কোনো অ্যাক্টর নেই। থ্যাংক ইউ। এর রহস্যটা কি? আমি না নিজের জীবনে না মানে লাইফ খুব সিম্পল ভাবে কাটিয়েছি। আমি আপনাদের কিছু মানে কাউকে কোনো আ উপদেশ দিতে চাই না। কিন্তু আপনাদের এটা বলতে চাই যে লাইফের না there is a lovely world called simplicity. Live your life simple. সে পয়সা থাক বা না থাক, যেমনই হোক। নিজের জীবন সিম্পলিসিটির সাথে একবার কাটিয়ে ফেলতে পারলে না, that will calm yourself so much and নিজের শরীর সবসময় ভালো থাকবে। এই যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রেস, এসব আপনারা জানেন, সবাই জানে যে স্ট্রেস যেটা হয় সেটা আমাদের এই যে ভারত দেশে মানে অনেক মারা যাচ্ছে। যদি আপনি দেখতে চান তো ডায়াবেটিসে আমরা নাম্বার 1 এ, হার্ট প্রবলেমে আমরা নাম্বার 1 পজিশনে যাচ্ছি। আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনের বেসিক্সটা ঠিক কি? দ্য বেসিক অফ লাইফ ইজ জাস্ট বি সিম্পল ইন ইউর লিভিং। স্টপ টেকিং স্ট্রেস। থিঙ্ক দ্য বেস্ট ইজ থিঙ্ক পজিটিভ। মন দিয়ে ভাবো, কারো সম্বন্ধে খারাপ ভেবো না। ডোন্ট ট্রাই অ্যান্ড টেক কারো মানে অভিশাপ নিও না, এবং লাইফকে যদি সিম্পলভাবে চালনা করতে পারলে, আর সব থেকে দারুণ আরও একটা কথা রয়েছে, সেবা ভাব সবসময় রাখবেন। আপনার শরীরে কখনো রোগ হবেই না, কখনো খারাপ কিছু হবে না। এখন ফ্রাইডে ফিল্ম রিলিজ হয়, কোটি টাকার হ্যাঁ। স্টেক থাকে, তো স্ট্রেস হবে না আপনার? না, হবে তো। মানে এমন স্ট্রেস নয় যে আমি নিজের মাথা ধরে বসে পড়বো, নিজের দেওয়ালে মাথা ঠুকবো। আমার এটা হয় যে ফ্রাইডে, স্যাটারডে, সানডে যদি আমার ফিল্ম না চলে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমার একটু মন খারাপ হয়, ঘরে চুপচাপ থাকি। আর এটা ভাবি যে কি ভুল করেছি। আর তারপরে আবার সিদ্ধান্ত নিই যে হয়ে গেছে, অনেক ৩ দিন হয়ে গেছে। ইউ হ্যাভ বিন কোয়াইট অ্যান্ড নাও দিস মানডে I have to go back to another producer. পরের ফিল্মের জন্য কাজ শুরু করতে হবে। That's it. Because these things are because I'll tell you these things are not in your hands. সাফল্য আশা আমাদের নিজের হাতে নেই, এটা ঈশ্বরের হাতে রয়েছে। উনি যা দেবেন তাঁর দয়া, তাও ওর দয়া। জনতার থেকে দু একটা প্রশ্ন নিয়ে নেব আমরা। আপনি অনেক হিরোইনের সঙ্গে কাজ করেছেন, আপনার ফেভারিট হিরোইন কে? আমার ফেভারিট হিরোইন, আমি অনেকজন হিরোইনের সঙ্গে অ্যাকচুয়ালি সবার সাথেই কাজ করেছি, তবুও ক্যাটরিনা। আমি তো এটা শুনেছি যে বেশিরভাগ হিরোইন আপনার সঙ্গে কাজ করতে চান না, কারণ আপনার সাথে কাজ করতে হলে সকাল ৫টার সময় উঠতে বরং হয়। আপনি ভুল শুনেছেন, আসলে একদম উল্টো। আপনি যে কোনো হিরোইনকে প্রশ্ন করুন, দে আর সো হ্যাপি টু ওয়ার্ক উইথ মি। আর এই রিসেন্ট আমি যখন গুড নিউজ করছি, তখন করিনা নিজের হাজবেন্ডকে বলেছে, সেফকে, ইয়ার খুব ভালো লাগছে যে সকাল 8:30টায় প্রথম শট নেওয়া হয়, 11:30 12:30টার ভেতরে প্যাক আপ হয়ে যায়, আমি ঘরে চলে আসি, আই ক্যান বি উইথ মাই চিলড্রেন। সো এর চেয়ে ভালো কথা কি হতে পারে? মানুষের সকালে কাজ যত তাড়াতাড়ি হয়, সকালে লাভটা কি? সকালে লাভ হলো এটাই যে আপনি ট্রাফিক পাবেন না, আপনি তাড়াতাড়ি শুটিংয়ে পৌঁছতে পারবেন, কাজে পৌঁছতে পারেন। আর যখন আপনার প্যাক আপ হয় এই 1:30-2টোর সময়, তখন ফেরার সময় আপনি আবার ট্রাফিক পান না, কারণ ট্রাফিক হয় না সেই সময়, খুব কম হয়। ট্রাফিকের আওয়ার্স যেমন আপনারা সবাই জানেন 4 বা 5টার সময় ট্রাফিক শুরু হয়। তো আপনার পুরো দিন আপনার মানে ফ্রি থাকবেন, আপনি আপনার ফ্যামিলির সাথে থাকতে পারেন, বন্ধুর সাথে থাকতে পারবেন, যা কিছু আপনি করতে চান করতে পারবেন। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন। যদি হিরোইনরা সব কাজ করতে চায়, বড়রা, তাহলে আপনার প্রতিটি ফিল্মে নতুন হিরোইন কেন নেওয়া হয়? দেখুন, আমি সেই হিসেবে যদি আপনি দেখেন তো আমি নতুন ডাইরেক্টরদেরও তো নিই, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। কেন এমনটা করবো না? বিকজ আই ফাইন্ড দেম সো গ্রিডি ফর ওয়ার্ক।
আমি নতুন ডিরেক্টরদেরকে নিই, ওদের মুখের দিকে দেখতে পাই, কেন নেব না? আমি নিজেকে আমি খুব গর্বিত যে আমি ২৬ জন নতুন ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছি। আমি ওদের ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছি। I have worked with 20 to 23 new heroine. They have come in this industry. Why not? এটা কি কথা যে আমি পুরনোদের সাথেই কাজ করি, বাকি নতুনদের কোনো চান্সই আমি দিই না? এটা তো ভুল কথা হয়ে গেল। না, অনেকে তো এটা বলে যে যখন আউট স্টেশনে শুটিং হয়, ভোরে থাকে, তখন সকাল ৫টার সময় গিয়ে আপনি সকলের দরজা খটখট করেন যে না, উঠে না, পড়ো। আমি এটা কেন করব? কেন করব? আমি কেন কারুর বাড়িতে গিয়ে দরজায়, আরে আমি কোনো প্রোডাকশন ম্যানেজার থোড়ি যে মানুষের বাড়িতে গিয়ে দরজায় নাড়া দেবো যে চলো রেডি হও। গুলশান গ্রোভার একটা ইন্টারভিউ বলেছিলেন যে উঠিয়ে দেয় সকাল সকাল। গুলশান, কেউ ওর কথা বলে থাকবে যে ওকে উঠিয়ে দিই ভাই, হ্যাঁ উঠিয়ে দিয়ে থাকবো সেই দিন। এখন তাতে যদি মানুষ ভাবে যে আমি রোজ উঠিয়ে দিই, তাহলে তো সেটা ভুল কথা হবে, তাই না? নাহলে তো ও ঘুমোতেই থাকবে। না, এসে যায় সবাই। যখন আপনাকে বলছি রাজতবাবু, যখন ওই শুটিংও হয়ে থাকে, যদি আপনার মেইন অ্যাক্টর ঠিক টাইমে এসে যায় না, তাহলে প্রত্যেকটা স্টাফ, যারা প্রত্যেকটা মানুষ, যত অন্য অ্যাক্টার্স থাকে, তারাও সব টাইমে এসে যায়। আপনিও দেখে থাকবেন আপনার অফিসে, আপনি ঠিক টাইমে গিয়ে থাকলে আপনার অফিসের সবাইও ঠিক টাইমে ভয়ে আসবে, কারণ আমাদের বস এসে গেছে। এটা তো হবেই হবে। যদি বসই আলস্যতা দেখায়, তাহলে আপনার আশেপাশের লোকেরাও তো অলসী হয়ে যাবে, তাই না? আর এটা একটা নর্মাল ব্যাপার। একটা সময় এমন গেছিল যখন একটার পর একটা আপনার ফিল্ম, ১০-১২টা ফিল্ম ফ্লপ হয়ে গেছিল। তখন আপনার স্ট্রেস হয়েছিল? তখন আপনি দুশ্চিন্তায় ছিলেন? এখন এই কথাটা বলছেন, ওই কথাটা কেন বলছেন না মানুষদেরকে যে একটা সময় ছিল যখন ১৪টা ফিল্ম হিটও হয়েছিল? না মানে আমি সেই সময়ের কথা বলছি। না, কোনো ব্যাপার নয়। আমি তো জানি যে এটা একটা আদালত, আমার উপর কেস রয়েছে, মোকদ্দমা চলছে, আর নেগেটিভ বিষয়ই হওয়া উচিত, পজিটিভ তো ছাড়ো, কেউ দেখেও না সেটা। যে ঠিক আছে, হ্যাঁ, আমার একবার নয়, এরকম রাজতবাবু আমার সাথে ২ বা ৩ বার হয়েছে, যখন কন্টিনিউয়াসলি আমার ৮-৯টা ফিল্ম চলেনি, কখনো ১০টা ফিল্মও চলেনি। তারপর কখনো তো এমনও হয়েছে যে ১৪, ১৬টা ফিল্ম একসাথে চলেছে। তো এটা তো হতেই থাকে, ওপর নিচ থাকবেই জীবনে। কিন্তু এই যে স্ট্রেসের ব্যাপারটা রয়েছে না, স্ট্রেস কখনো হয়নি। হ্যাঁ, এটা অবশ্যই একটা সময় ছিল যখন আমার কাছে আমার ফিল্ম চলছিল না। আমি ভাবতাম এখন কি করব? আমার প্রায় ১৪টা-১৫টা ফিল্ম চলছিল না। তো আই থট মেবি আই এম নট কাট আউট ফর দিস। তো কিছু না কিছু তো কাজ তো করতেই হবে। তো আমার এক বন্ধু ছিল কানাডাতে। ও বলেছিল তুই এখানে চলে আয়, এখানে কাজ করব কিছু একসাথে, বিজনেস করব আমরা এখানে। ওর কোনো বিজনেস ছিল, একটা কার্গোর বিজনেস ছিল। তখন আমি ওখানে গিয়ে আমি বলি চল ওখানে চলে যাই তাহলে। আর আমারও লাস্টে ১টা বা ২টো ফিল্ম থেকে গেছে। তো আমি সেগুলো শেষ করে দিয়ে চলে যাই বন্ধুর কাছে। তারপর ওখানে কাজ করতে শুরু করি কিছুদিন। তারপর যখন এখানে ফিল্ম রিলিজ হয়, এখানে হিট হয়, আবার তারপরের ফিল্মটাও হিট হয়ে গেল। তখন আমি আবার ফিরে আসি। জানোয়ার ফিল্মে যদি সানি দেওল এটায় যদি কাজ না করতেন, আপনি সুযোগ পেতেন না। আপনি তো কানাডায় চলে গেছিলেন, ওখানে ছিলেন। আমার অনেকগুলো ফিল্ম পর তো আমি আমার বন্ধুকে বলি যে না, আমার মনে হয় আমার ফেরত যাওয়াটা উচিত। তারপর আমি ফেরত চলে আসি। অনেক সেটা আমার বছর কাছে অবধি আপনি কানাডার সিটিজেন হয়েই ছিলেন। হ্যাঁ, একদম। কারণ ওটা আমি ওইসব নিয়ে ভাবিইনি। আমি থোড়াই এটা হলো যে আমি তো ভারতীয়ই। তবে এমন না যে আমাদের দেশের লোকেরা বাইরে যায় না কাজ করার জন্য, অথবা বাইরের লোক আমাদের এখানে আসে না কাজ করার জন্য, তাই না? কাজ করতে যাই, আর সেই সময় ওখানে থাকতে শুরু করি। তো আমার পাসপোর্ট ওখানকার হয়ে গিয়েছিল। আর পরে আবার যখন এখানে এসে যাই, তো এখানে এসে আমি খেয়ালই করিনি যে পাসপোর্ট চেঞ্জ করতে হবে। তারপর আমি কিছু টুইটার পড়ে নিই, মানুষের মতামত, ফ্যানেদের শুনে এটা বুঝতে পারি আমার চেঞ্জ করে নেওয়া উচিত। আমি গিয়ে অ্যাপ্লাই করে ফটাফট বদলে নিই। সেই সময় মানুষ বলতো যে ট্যাক্স বাঁচানোর জন্য আপনি না, সব ট্যাক্স মানে কানাডার বাঁচায়নি। সিটিজেন থাকা। আপনার পাসপোর্ট যদি কানাডিয়ান হয়ে যায়, তাহলেও ইউ হ্যাভ টু পে ইউর ট্যাক্সেস অ্যাট দ্য সোর্স ওয়্যার ইউ আর্ন ইট। আর আমার সোর্স ছিল এখানে, আমি সবসময় ট্যাক্স এখানেই ভরেছি। এটা বাজে কথা যে সেই সময়েও যখন আমার কাছে কানাডিয়ান পাসপোর্ট, আই ইউজ টু পে মাই ট্যাক্সেস অ্যান্ড আই ওয়াজ হাইয়েস্ট ট্যাক্স পেয়ার অ্যাট দ্যাট টাইম অলসো। তো এখন আপনি ভারতীয় নাগরিক হয়ে গেছেন প্রপারলি? হ্যাঁ, অবশ্যই, আজ থেকে ২ বছর আগে। আর এমনিতেও আমি ভারতীয়ই ছিলাম। আমি কোথাও যাইনি। আমি জোরের সঙ্গে এটাই বলছি যে সেই সময়ও সব ট্যাক্স আমি ভারতেই দিয়েছিলাম। কানাডায় একটা কানা করিও আমি দিইনি, এখানেই দিয়েছিলাম। তো এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর
ভারতীয় নাগরিক অক্ষয় কুমারের ওপর সওয়াল জবাবের আর এক পর্ব। এটা আমি শিখেছিলাম, কারণ এমন এমন কিছু মানে কিছু খুলে নেওয়ার জন্য নার্ভ টিপতে হয় যে আপনার ঘড়িটাও আমি খুলে নিতে পারবো, আর আমি যে কারো ঘড়ি খুলে নিতে পারি। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার অক্ষয় কুমার। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবাইকে নিয়েই মজা করেন। এখন দেখুন, রসিকতা করার সব থেকে সোজা উদাহরণ আপনার যে নতুন ফিল্ম জলি LLB 3। হ্যাঁ, এই ফিল্মে আপনি কালো কোটের, উকিলদের, তাদের অ্যাটায়ারদের, এমনকি জজ সাহেবের সবাইকে নিয়ে খুব ভালো রসিকতা করেছেন। ব্যাপার সেটা নয়, জুডিশিয়ারির আমি খুব সম্মান করি, কিন্তু ওই ফিল্মের ভেতরে এরকম দেখানো হয় এবং আমরা দেখেওছি যে কিছু লোয়ার কোর্টে এরকমটা হয় বা হয়ে থাকে। এমন অনেক ছোট ছোট জিনিসপত্র রয়েছে যেটা বাস্তব জীবনে ওরা সুভাষ কাপুর, যিনি আমাদের রাইটার ডাইরেক্টর, এসব নিয়ে উনি বানিয়েছেন। এটা এখন আসল জীবনেও আছে। ওতে বলা হয়েছে যে কবিরা ইস সংসার মে সবসে সুখী উকিল, জিত গায়ে তো মোটি ফিস, হার গায়ে তো আপিল। এই দেখুন, ওনাকে মাইকটা দিন তো। এখন আপনি যখন ব্রেকটা নেন, উনি বললেন যে উনিও উকিল। এখন আপনি তো বলুন না, এই যে লাইনটা রয়েছে, এটাই আপনার কি মনে হয়? তা আপনি বলেছেন যে স্যার, যে জিতে গেল তার জন্য হাই ফিজ, আর যে হারলো তার জন্য হাইকোর্ট আর এডিজি অ্যাপিল। শুনছেন? এখন আমি কিছু বলেছি কি? সবচেয়ে সুখী উকিল স্যার, একদম ঠিক বলেছেন আপনি স্যার। থ্যাংক ইউ স্যার। কিছু উকিল তো এটা নিয়ে কোর্টে গেছে চ্যালেঞ্জ করার জন্য যে এই ফিল্ম বন্ধ করা হোক। না, আমি ওদের কাছে হাত জোর করে এটাই আপিল করব যে এমনটা করবেন না, এমনটা করবেন না, এমন করবেন না। এট দি এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট আ ফিল্ম, ইটস জাস্ট আ ফিল্ম অ্যান্ড নাথিং সিরিয়াস অ্যাবাউট ইট। আর এর ভেতরে যে বক্তব্য আছে তা কৃষকদের বিষয়। এটা দেখুন, ওরা দেখুন, পুরো ফিল্মটা বুঝুন। এবং আপনাদের আগে পার্ট 1-এও এমনই হয়েছিল, পরে রিট্র্যাক্ট হয়েছে। যখন পার্ট 2-তেও এমনটা হয়েছিল, তারপর রিট্র্যাক্ট হয়েছে। ঠিক এখন আছে? অক্ষয়, আমি এই ফিল্মটা দেখেছি। ওতে জজ সাহেব বলছেন, উকিল সাহেব জাঙ্গিয়া বদলালে লুজ মোশন থামে না। ও তো জজ সাহেবকে আমি তো থামাতে পারি না, আর না আমি ওনার লুজ মোশনটাকে থামাতে পারি। তো আমি জানি না। আর হ্যাঁ, ওই সিনটা এমন ছিল, আপনি তো ফিল্মটা দেখেইছেন, আর ও সিনটাই এমন ছিল, অ্যান্ড দ্যাট ইজ হাউ হি ইজ টকিং। অ্যান্ড আমরা সৌরভ শুক্লাজির যে ক্যারেক্টার, সেটা এরকমই দেখানো হয়েছে যে ও এমন এমন সব কথা বলে থাকেন। আর আপনি সেই কথার সুযোগ নিয়ে লুজ মোশনের অজুহাতে আদালতকে থামিয়ে দেন কিছুক্ষণ। এখন একটা কাজ করুন রাজাজি, সব ফিল্মের ব্যাপারে বলে দিন, সমস্ত ফিল্মে বলে দিন। কিন্তু আমি বলবো অক্ষয়, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ম এবং এতে অনেক ভালো মেসেজ আপনি দিয়েছেন। কিন্তু আপনার এই যে মজা করার অভ্যেস, সেটা শুধু ফিল্ম পর্যন্তই লিমিটেড নয়, সেটাও আপনি দেখুন। সারা আলী খান বলছিলেন যে আপনি ওকে প্রসাদ খাওয়াবেন বলে রসুন খাইয়ে দিয়েছিলেন। হবে হয়তো। দেখুন, মজা করাটা খুব ভালো ব্যাপার। এখন কিছুক্ষণ আগেই আপনি প্রশ্ন করেন যে হাউ ডু আই কিপ মাই সেলফ ফিট অ্যান্ড ইয়াং, অ্যান্ড সো এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো হাসা। হাসা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মজা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এমন মজা যেটা কারোর কোনো ক্ষতি করে দেবে না, যাতে কারোর কোনো খারাপ না লাগে, মনে ব্যথা না লাগে। এখন এতে আমি ওকে রসুনি তো খাইয়েছি, তাই না? ওকে রসুনি খাইয়ে থাকলে ওর শরীরের জন্য তো ভালো কথা এটা। আর তাছাড়া পরে আমার এগেনস্টেই ওর সিনটা ছিল। যদি রসুনের সুগন্ধ বা দুর্গন্ধ আসে, তো আমার এই সমস্যা ঠিক আছে না, মানে আপনার মজা নিয়ে অমিতাভ বচ্চন বলেন যে যদি সেটে অক্ষয়ের সঙ্গে হাত মেলাও, তাহলে তারপর নিজের হাতের আংটি আর নিজের ঘড়ি দেখে নেওয়া উচিত। হ্যাঁ, আমি অমিতাভ সাহেবের ঘড়িটা খুলে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা করতে পারি। আমি মানুষের ঘড়ি কিভাবে চুরি করব ওকে না জানিয়ে, এটা আমি শিখেছিলাম। কারণ এমন মানে কিছু খেলে নেওয়ার জন্য নার্ভ টিপতে হয় যে আপনার ঘড়িটাও আমি আপনার খুলে নিতে পারবো, আর আমি যে কারো ঘড়ি খুলে নিতে পারি। কিন্তু
কিন্তু এটা আমি কখনো বাস্তব জীবনে ব্যবহার করে নিজের কাছে কখনো রেখে দিইনি, পরে ঘড়িটা ফেরত দিয়ে দিয়েছি। তো কখনো আপনার ওয়াইফের ঘড়ি খুলে নেওয়ার চেষ্টা করেছেন কি? সেই চেষ্টা করলে আমাকেও প্রাণে মেরে ফেলবে। হ্যাঁ, কিন্তু কখনো কখনো দেখেছি যে আপনি ওকেও ছাড়েন না। আপনি বলেছেন যে ও ফিল্মের সেটে আসে না কারণ ও ফিল্মকে ঘৃণা করে, কারণ ওর 12টার মধ্যে 11টা ফিল্ম ফ্লপ হয়েছিল। একদম একদম। ও নিজেই আমায় বলেছে যে ও জীবনে নিজের 12টা ফিল্ম করেছে, একটাই ফিল্ম চলেছে। আর ও অ্যাকচুয়ালি মানে রাইটার হতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড শি ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট চাইল্ড। অ্যান্ড ওর কখনো ফিল্মের শখ ছিল না, কিন্তু পরিস্থিতি এমন হয় যে দ্যাট শি এন্টার ইনটু দি ইন্ডাস্ট্রি। আর খুব তাড়াতাড়ি আপনাকে আমি বলছি, স্যার, আমি যখন ওর একটা ফিল্ম আসার কথা ছিল আমির খান সাহেবের সাথে, মেলা ফিল্ম, তখন উই আর হ্যাভিং, মানে তার আগে উই আর হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ ইচ আদার অ্যান্ড উই আর গোয়িং অ্যারাউন্ড। অ্যান্ড তো আমি তখন ওকে বলি যে চলো বিয়ে করে নি না। তো ও তখন করতে চায়নি বিয়ে, তাই বলেছিল যে হ্যাঁ আমি করব, কিন্তু যদি এই মেলা ফিল্মটা না চলে তাহলে আমি করব। আর এই মেলা ফিল্ম সব জায়গায় মানে ভীষণ বড় ছিল। আমির খান সাহেবের এটা একটা ফিল্ম এবং আর ধর্মেশ দর্শন ডাইরেক্টর, আর এই ফিল্ম চলবেই চলবে। তারপরও সেই কথা আমার ভাগ্যে ছিল। সরি আমির খান সাহেব, আপনার ফিল্মও চলেনি, কিন্তু আমার বিয়ে আপনার জন্যই হয়ে গেল। তো যখনই কেউ কোথাও ফেল করে তো তাতে লাভ আপনার না হয়ে না, যায়। ওটা কারো না কারো তো উপকার হবেই, তাই না? যদি দেখেন কোথাও কোনো বিজনেসম্যান যে লাগায় টাকা, তার বিজনেস ফ্লপ হয়ে গেলে নিচে আসলে কারো না কারো তো রাইজ হয়ে থাকবেই। তো এটা কিন্তু সেরকমই এটা কি কথা। সত্যি যে বিয়েটা খুব সিক্রেট ভাবে করেছিলেন, একদম লুকিয়ে লুকিয়ে? না 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 না, লুকিয়ে করিনি তো। কেউ জানতেও না, পারেনি? আমি কাউকে ডাকিনি। ও কাউকে ডাকিনি, আমি কাউকে বলিনি। আমি তো এমনকি শুটিং করছিলাম সন্ধ্যে 6টা পর্যন্ত, অ্যান্ড ও শুটিং করে আসে, অ্যান্ড উই হ্যাড কেপ্ট, আমরা এক ফ্রেন্ডের টেরেসে আমরা বিয়েটা করিনি। আমির খান বলেন যখন ওকে বলে আপনার ওয়াইফ ফোন করে যে তাড়াতাড়ি চলে এসো আমি বিয়ে করতে চলেছি, তোমার মনে হয়েছিল যে স্বপ্ন দেখছে? কেন হবে না? বিয়ে হয়ে যায়, অ্যাফেয়ার যে হয়ে যায়, তাড়াতাড়ি তো হয়। ওকে কি যেন বলে, ওই যে पट मंगनी ওটা বলে যে चट मंगनी पट शादी। चट मंगनी पट मंगनी আচ্ছা, এটা কি সত্যি যে আপনার মনে হয় যে আপনার ওয়াইফ বেশি কথা বলছেন, তো আপনার কোড ওয়ার্ড বলা আছে যখন বেশি কথা বলেন তখন কি বলবেন? চশমা পরে নাও। আসলে সবার সামনে তো এটা বলতে পারি না, কিন্তু আজ তো উনি সবার সামনে বলেই দিয়েছেন, তাও যে আমাদের একটা কোড ওয়ার্ড আছে যখন আমি বুঝি, কারণ আমার ওয়াইফ মানে ফটাং করে বলে দেয় যে দেয়ার ইজ নো ফিল্টার। একবার যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, আমি প্রথমবার আমি ওকে তখন নিজের ফিল্মের ট্রায়াল শোতে নিয়ে গিয়েছিলাম। তো ট্রায়াল শো নিয়ে গেছি রজতজি, তো যিনি ওই যে প্রডিউসার ছিলেন তিনি এসে জানতে চান, ভাবিজি কেমন লেগেছে আপনার? ও বলে ইটস আ শিট মুভি। আমি ওদিকে দেখছি, ভাবছি হয়ে গেল, এই লোকটা এখন তো আমাকে আর কখনোই নেবে না ফিল্মে। তারপর আমি ওকে গিয়ে ওকে বোঝাই যে এমন বলতে নেই কখনো। হুম। ইউ ক্যান বি ডিপ্লোম্যাটিক, নো, আই অ্যাম লাইক দিস। আমি কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, ব্যাস এইভাবে চলতেই থাকে। তারপরে গিয়ে আমি ওকে আস্তে আস্তে বোঝালাম যে তারপর আমরা একটা মানে ও হঠাৎ করে বললো যে যখন আমি বেশি কিছু বলবো তখন তুমি আমাকে কন্ট্রোল করো, আমাকে বলে দিও যে টুইঙ্কেল চশমা পরে নাও। তো ব্যাস এটাই। তো এটা আপনার থেকে শিখতে হবে, কারণ আমিও এটা সবসময় ফেস করি। তাহলে আজকে সবার সামনে বলুন আপনার কোড ওয়ার্ডটা কি? ওটা তো চুপচাপ বলতে হবে না, কারণ উনি ডাইরেক্টর, সব বুঝতে পেরে যাবে। বাহ, ভালোই আছেন। তো চলুন দু একটা প্রশ্ন নেওয়া যাক। আমার একটা প্রশ্ন আছে স্যার, যে আপনার স্ত্রী খুবই মডার্ন, স্টাইলিশ আর তো ওয়েস্টার্নাইজড। আমি কি পুরনো জমানার লোক নাকি? হ্যাঁ স্যার, অফকোর্স, কিন্তু আপনি তো খুবই ট্রেডিশনাল। দেশি, আচ্ছা। উনি বোধহয় বলতে চাইছেন যে আপনার দুজনের যদি টেস্ট এত আলাদা আলাদা। লেফট
অ্যান্ড আই থিঙ্ক রাইট। কমপ্লিটলি আমরা দুজন আলাদা। আপনি সবসময় ঠিক স্যার, হ্যাঁ, ইউ আর অলওয়েজ রাইট। আই এম অলওয়েজ রাইট। ওকে, না না, কখনো নয়। The left person, she is right for me. My wife is always right. So, so কিন্তু আমাদের ভেতরে একটা জিনিস কমন, যে আমরা দুজনেই তাড়াতাড়ি শোয়া পছন্দ করি, তাড়াতাড়ি ওঠা পছন্দ করি। আর এটা আমাদের জীবনকে খুবই খুবই সিম্পল করেছে। ও ফিল্ম দেখতে ভালোবাসে আর আমিও দেখতে ভালোবাসি, তাই ও আবার পার্টি পছন্দ করে না। শি ডাজন্ট লাইক টু গো আউট, ইভেন আই অলসো ডোন্ট লাইক। সো ধীরে ধীরে কিছু জিনিস আছে যেগুলো ম্যাচ হয়ে গেছে। মানে এটা ভেবে নিন যে 20% ম্যাচ হয়েছে, 80% ম্যাচ হয়নি, কিন্তু ওই 20% এতটাই স্ট্রং যে ওই 80%কে ধরে রেখেছে। এটা কি সত্যি যে আপনারা দুজন যখন ফিল্ম দেখতে বসেন তখন হরর ফিল্ম দেখেন? হ্যাঁ, একদম। আমার খুব শখ, দুজনেরই হরর ফিল্ম দেখার শখ ভীষণ। অ্যান্ড শি লাইকস টু ওয়াচ হরর ফিল্ম অনলি উইথ মি, বিকজ ওর একটু ভয় লাগে দেখার সময়, কিন্তু ও বেশ ভালোও বাসে, কিন্তু একা দেখতে পারে না, ও সবসময় আমার সঙ্গে দেখে। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আমি একটা ভিডিও দেখেছিলাম যেটা খুবই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আপনি কোথাও বাইরে ঘুরতে গিয়েছিলেন আর একজন ফ্যান আপনার ভিডিও বানাচ্ছিল আর আপনি তাতে রেগে গিয়েছিলেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি রেগে যাইনি, আমি রেগে টেগে যাই না। আই ওয়াজ জাস্ট আস্কিং হিম, রিকোয়েস্ট করেছিলাম যে আমি শর্টস পরে আছি, নিও না, কিন্তু ও শোনেনি। ঠিক আছে, তারপর চলে যাই। এরপরে হ্যাঁ, আরও কিছু না, কিন্তু কখনো কখনো এমন ঘটে যখন তুমি বিদেশে আর তুমি ঘুরে বেড়াচ্ছ, এটা তো হয়েই থাকে, কারণ ইউ আর পাবলিক প্রপার্টি, আই অ্যাম এ পাবলিক প্রপার্টি। আর কেউ যদি ক্লিক করতে চায়, আমি শুধু রিকোয়েস্ট করতে পারি যে ফটো নিও না, ইট উইল বি গ্রেট। কিন্তু কেউ যদি শুনতেই না চায়, তাহলে আমি কিছু বলি না তাকে, করে নাও ভাই, তোমার মর্জি, তোমার ফোন, তুমি তুলে নাও। আর তারপর আপনার অনেক মিমস তৈরি হয়। মিমসে তো আমি বিখ্যাতই। একটা তো আছে খুব ইন্টারেস্টিং, আমি দর্শকদের দেখাতে চাইবো। দেখুন, আমি এক এক করে এই বিষয়ে কথা বলবো। এই যে সলমানের সাথে আপনার এত সুন্দর একটা ফটো, তাতে বলা হয়েছে একটা গেছে, তো কি হয়েছে? পাবলিক বানিয়েছে, আমার তো জানাও ছিল না। আর যখন আমি এইসব করেছি, ফিল্মে করেছিলাম, তখন আমি তো জানতামও না যে এই মিমস বলে কোনো কিছু আসবে পরে। এ তো আমরাও জানতাম না যে এ তো এসে গেছে। তো মানে এই বিষয়ে রাজনীতি আমি আর কি বলবো। কিন্তু এর ক্রিয়েটিভিটি দারুণ বলবো। ওরা আপনার এক আধটা ডায়লগ ওঠায় আর তার সাথে নিজেদের জুড়ে দেয়। হ্যাঁ, মানে আপনি তাতে বলেছেন আবার- তেরি সকাল আচ্ছি নেই হ্যায়, তো ওরা জুড়ে দিয়েছে বাতে তো না আচ্ছি না, কিয়া ওগুলো কর। পুরোটাই আমার, ওটা পুরোটাই আমার। রাজেশজি, তেরি শকল আচ্ছি নেই তো বাতে তো আচ্ছি কর, আমার 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 ফিল্মের ডায়লগ এটা। দুটো ফিল্মে এরকম লাইন বলেছি আমি। আমি শুনেছি যে এমন ডায়লগ আপনি নিজেই লিখে দেন। হ্যাঁ, এই দিল্লি শহরে থাকতাম তো, এরকম সব কিছু লাইন ওখান থেকেই এসেছে সব। ওই যে হ্যাঁ, ক্যা হাল হ্যায় রূপা নাহালিয়া। তো এই অনেকগুলো এমন আছে যেসব লাইন আছে যেগুলো অটোমেটিক চলে আসে আর কি। ইটস জাস্ট কামস আউট অন ইটস ওন। এমন ডায়লগ আমি দেখেছি যাতে আপনি বলেছেন যে জিসনে সোচা मैं डर गया वो साला আর্থি पर घर गया। এটা কবে বলেছি আমি? কোন পিকচারে? আচ্ছা, রাউডি রাঠোর। হ্যাঁ, ভুলে গেছি আমি। যেটা আগে এসেছিল জলি, তাতে আপনার ডায়লগ ছিল যে আদব কি পুড়িয়া বানাকার পিছুয়াড়ে মে ডাল দেंगे। এমন তো নয় যে বলে না লোকে, এরকম বলি তো সব, বেটা মারুঙ্গা এসে পিছুয়ারে মে। তো বলে, তো अगेन आई टोल्ड यू इट इज ক্যারেক্টার হুইচ ইজ টকিং। আমি এরকম বলি না, ওই পার্টটা এই কথাগুলো বলে আর কি। তো এই ক্রিয়েটিভিটি কি আপনার মানতে হবে, মানে এরকম ডায়লগ? কিছু ক্রিয়েটিভিটি আমার, কিছু ক্যারেক্টার রাইটারের পক্ষ থেকে আসে। এটা জোড়াতালির সরকার আর কি। তো এখন মানুষ বলে যে নীন্দ মেরি কিসনে চুরাই, তো ওরা বলে যে হোয়াটসঅ্যাপ, ইনস্টা আর ফেসবুক। আগে তো সত্যি কি এই জিনিসগুলো ঘুম নষ্ট হয়?
না মানে আমি সোশ্যাল মিডিয়া একটু আধটু দেখি, কিন্তু এমন নয় যে আমার ঘুম। আই থিংক আমার টাইম হবে ফোনের পেছনে এই সব মিলিয়ে আর কি ১৫ থেকে ২০ মিনিট। তো বাট এটা আমি অবশ্যই বলব যে এই যেই মিমটা বানিয়ে থাকুক না কেন, আমি অনেককেই দেখেছি যে ৪, ৫, ৬ ঘন্টা ওরা ব্যস্তই থাকে ফোনে স্ক্রলিং নিয়ে। অ্যান্ড I have seen, let me just tell you, there are a lot of youngsters here. Again, আমি কাউকে জ্ঞান উপদেশ দিচ্ছি না। তবে it does affect your this bone because you are always looking down. এবং দেখবেন যে অনেক মানুষ আছে যাদের হাম্প আছে আর হিয়ার যেটা কিন্তু অ্যাকচুয়ালি which is not good. সো আমি সবাইকে এটা অনুরোধ করতে চাইবো যে এত সময় নষ্ট করবেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই দেখুন যা কিছু আপনাদের দেখার, বাট গিভ আ টাইম ইয়োরসেলফ। আমি আমার বাচ্চাদের জন্যও কিন্তু এটাই করে রেখেছি। আমার মেয়ে আছে এবং ওর একটা টাইমার আছে দ্যাট শি ক্যান নট সি মোর দ্যান দিস মাচ। অনেস্টলি আমি বলছি, আমি না দেখেছি যে স্যার সব মানুষ ইনডোরই থেকে যায় ওরা সবসময় এসব জিনিস দেখে, খালি আউটডোরে কেউ খেলতেও যায় না। আর আজকাল আউটডোর গেম যথেষ্ট কম হয়েছে। তো আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে অক্ষয় কুমারের ওপর সওয়াল জবাবের আরেক পর্ব। এখন ফেলে দিলে কিন্তু আমাকে দোষ দেবেন না। হ্যাঁ, না না, আপনি ফেলবেন না। ঠিক আছে, আপনি রেডি তো? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার অক্ষয় কুমার। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি দরকারের চেয়ে বেশি ঝুঁকি নেন। অক্ষয়, আপনার যত ফ্যান্স আছে তারা আপনাকে পছন্দ করে অ্যাকশন রোলে। এরা চায় যে হেলিকপ্টার থেকে নামুন, হাত লাগালে ট্রাক থেমে যাক, মেশিন গান চালান, এতেই আপনাকে ভালো লাগে। কিন্তু আপনি এইসব ছেড়ে দিয়ে অন্যদিকে যাচ্ছেন। না না, আমি সবকিছুই ভালোবাসি। আমি কমেডি করেছি, আপনাদের ভালো লাগে তো কমেডি? দেখছেন, অ্যাকশনে তো ভালো লাগে। আচ্ছা, সোশ্যাল ফিল্ম? হ্যাঁ হ্যাঁ, বলুন। কমেডি দেখুন, কমেডি সব থেকে বেশি ওরা বলছে ভালো লাগে, কিন্তু আপনি কি করেন দেখুন, আপনি বানাচ্ছেন টয়লেটের ওপর ফিল্ম। শৌচালয় নিয়ে ফিল্ম বানানো তো ভালো ব্যাপার, কারণ দেখুন আপনাদেরকে বলছি, এই যে ফিল্ম স্ক্রিপ্টটা নিয়ে 5 থেকে 7 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ঘুরেছিল, কেউ বানাচ্ছিলই না। তো আমি যখন দেখি আমি বলি যে আমি এটা বানাবো। এই ফিল্মটার টাইটেল টয়লেটে প্রেম কথা কেউ বানাতে চাইছিল না, কিন্তু যে বাস্তব সেটা বাস্তব। আমাদের এই দেশে প্রবলেম রয়েছে, মহিলাদের প্রবলেম রয়েছে, যাদের খেতে যেতে হয়। অ্যান্ড ইউ ক্যান ইম্যাজিন, সকালেই যেতে পারে, লেট নাইটে যেতে পারবে, না হলে সারাদিন ওরা টয়লেট করতেই পারে না ওরা। আর ইট ইজ আ ভেরি ডিসগাস্টিং থিং দ্যাট দি উমেন হ্যাজ টু ফেস। সো আই থট আমি যদি কিছু করতে পারি, একটা ছোট ফিল্ম বানাতে পারি, তাহলে এতে সেই জন্য আমার কোম্পানির মাধ্যমে ফিল্মটা বানিয়েছি। তারপর আমি স্যানিটারি প্যাড নিয়ে ফিল্ম বানিয়েছি, সেটার নাম প্যাডম্যান। অ্যাকচুয়ালি আমি বলবো আপনাদের, আমার নেশ আছে, যার এক বন্ধু ছিল, ও ৩-৪ দিন ধরে ওখানে আমার নেশের ঘরে ছিল। তো প্রশ্ন করেছিল যে ও ৩-৪ দিন ধরে এখানে রয়েছে, এই তো পাশেই তো থাকে। তো বলেছিল যে ওর ঘরে পুজো রয়েছে। ওর মা বাবা তাই বলেছে, যা বন্ধুর কাছে গিয়ে থাক তুই, বিকজ শি ওয়াজ হ্যাভিং হার পিরিয়ড। অ্যান্ড দ্যাট শুক মি, যে হাউ ক্যান সামবডি রিমুভ আ ওম্যান হু ইজ হ্যাভিং হার পিরিয়ড বিকজ ঘরে পুজো চলছে। এটা একটা হিসেবে আনক্লিনড বলে মনে করা হয়। অ্যান্ড I thought I want to make a film on that, and whatever I can do. এই কাহিনী কোথা থেকে পেলেন আপনি? গল্পটা আমার ওয়াইফ আর বাল্কি সাহেব লিখেছেন। বাল্কি যিনি ডাইরেক্টর ছিলেন, দুজনে মিলে লিখেছে কাহিনীটি। অ্যান্ড মাই ওয়াইফ হ্যাড গন অ্যান্ড মেট। যার ওপর ভিত্তি করে এই কাহিনী, তার সঙ্গে দেখা করে শি হ্যাড চেজড হিম। আর
প্রায় প্রায় 4 মাস লেগেছিল ওকে রাজি করতে, এই গল্পটা সত্যটা তাকে দিতে, এই রাইটস। তারপরে এই ফিল্মটা হয়েছিল। এমন অনেকগুলো ফিল্ম রয়েছে। তারপরে হয়েছিল এয়ারলিফট বানিয়ে ফেলেছিলাম, যেটা সত্য ঘটনার ভিত্তিতে রয়েছে। আর কিভাবে আমাদের এয়ার ইন্ডিয়া গিয়ে 1.5 লাখ থেকে বেশি লোক, 1,70,000 মানুষকে এয়ারলিফট করে নিয়ে এসেছিল। দ্যাট ওয়াজ আ অ্যামেজিং স্টোরি। আমি খুব লাকি ওটা করতে পেরে। এরকম 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 আমার কোম্পানি প্রায় প্রায় 30-40টা ফিল্ম নিয়েছে। তো এই যে ফিল্ম যেটা নিয়ে আপনি ভেবেছেন, টয়লেট প্রেম কথা বা প্যাডম্যান বা এয়ারলিফট, এগুলো কমার্শিয়ালি সাকসেস হয়েছিল? না আপনি না না লাভ না, করেছিলেন? আমি কমার্শিয়াল যদি আমি একটা ফিল্ম ভাবুন, রাউডি রাঠোর 2 করি বা সিং ইজ কিং করি বা নমস্তে লন্ডন করি, দ্যাট উড বি 3 টাইম মোর সাকসেসফুল। I chose to this kind of film because it is not about only the success, it is about আজও ওই ফিল্ম মানুষের মনে রয়েছে। আর সত্যি বলতে কি, আই এম প্রাউড টু সে দ্যাট আমাদের সরকার টয়লেট এক প্রেম কথা, প্যাডম্যান মানুষকে গ্রামে গিয়ে দেখিয়েছে, যাতে ওদের মাথায় এই কথাটা আরো বেশি করে ভেতরে ঢুকে যায়। তা আমার কাছে ভিক্টরি হলো এটাই। অনেক সময় তো লোকে এটা বলে যে আপনি এইসব ফিল্ম সরকারকে খুশি করার জন্য বানান। দেখুন, যে যা বলতে চায় তাকে বলতে দেওয়া উচিত। আই এম ভেরি প্রাউড আই মেড ইট। আমি এই নিয়ে কেউ কিছু বললে, আচ্ছা আপনি এই প্রাইম মিনিস্টারকে খুশি করতে চান, হ্যাঁ ভাই আমি খুশি করতে চাই, যার যা আছে বলুক। আমি আমার দেশকে খুশি করতে চাই, নিজের দেশের জন্য কিছু বানাতে চাই সব থেকে। আর মাই মোটো ইন লাইফ ইজ অলওয়েজ বিন আগে দেশ। যখন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে শৌচালয়ের কথা বলেছিলেন, তখন লোকে ওকে নিয়েও মজা করেছিলেন যে এ কেমন প্রাইম মিনিস্টার শৌচালয় নিয়ে কথা বলছে। হ্যাঁ, এমন অনেক মানুষ থাকে। আমি প্রাইম মিনিস্টারজির যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখনও রসিকতা করা হয়। লোক তো মজা করে, করুক না। তো আপনি প্রশ্ন করেছিলেন যে আম কিভাবে খান? হ্যাঁ, করেছিলাম। আমি ওখানে গেছিলাম অ্যাজ আ ভেরি সিম্পল মানুষ, টু নো হোয়াট মাই প্রাইম মিনিস্টার, মানে সাধারণ লোক কিভাবে চিন্তা, সাধারণ মানুষের চিন্তাটা ঠিক কিরকম, what is he as a normal person. I don't want to know as a prime minister side of him, that what he কোন বিল পাস করেছেন, কোনটা আমি একদম ইন্টারেস্টেড নয় পলিটিক্যাল পার্টিতে। উনি পড়েছিলেন একটা ঘড়ি এমন উল্টো করে, তো আমি প্রশ্ন করি, স্যার আপনি ঘড়িটা এইভাবে উল্টো করে কেন পড়ে রয়েছেন? তো তারপর ওনার রোজগারের ব্যাপারে জানতে চাই যে স্যার আপনার স্যালারি কত পান আপনি, আর আপনার স্যালারি কি মাকে দিয়ে দেন? আই আস্ক হিম নর্মাল কোয়েশ্চেন্স, ডু ইউ ইট ম্যাঙ্গো, হোয়াট ইজ রং উইথ ইট, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইট। আর উনি জবাব দেন, এবং এটা ওর গ্রেটনেস যে উনি উত্তর দিয়েছিলেন ওর মতো করে। সো আই টুক আ। আপনি ওনার ঘড়ি চুরি করে নেননি তো? হ্যাঁ, আমাকে দেশ থেকে তাড়াতে চান না? অক্ষয়জি, আই মাস্ট সে আপনার প্যাডম্যান যে মুভিটা ছিল অ্যাজ আ টিচার আমায় খুব ইন্সপায়ার করেছিল। ও লাভলি। অ্যান্ড আমরা এতটাই ইন্সপায়ার হয়েছি যে আমরা স্কুলে সেই একই মেশিন লাগিয়েছি, আর আমরা প্যাডস ম্যানুফ্যাকচার That করছি। is lovely. আর আমাদের স্টুডেন্টসরা প্রত্যেক মাসে গিয়ে এনজিওতে সেগুলো দিয়ে আসে। ওদের পয়সা দিতে হয়, দেন গিভ না, ইট, টাকা অর নয় ইউ? স্যার, আমরা স্কুলে নিজেরাই প্যাড না বানাচ্ছি। না, ইজ ইট ফ্রি অফ কস্ট নাকি Free of কিনতে হয়? cost. গ্রেট, ভেরি লাভলি, ভেরি লাভলি। আরও একটা ফিল্ম আপনি বানিয়েছিলেন, OMG 2। হ্যাঁ, I made it on sex education. হ্যাঁ। It was a big thing which I wanted to make about sex education, and আমার এ বিষয়ে আজও মনে আছে, কোনো এক সেন্সরওয়ালা বলেছিলেন, ইয়ার এটা কোনো কাজ হলো, আপনি সেক্স এডুকেশনের উপরে সিনেমা বানাচ্ছেন না। এবার এটা প্রথমবার আমি শুনেছি। আমাদের দেশের পপুলেশন 1.5 মিলিয়ন। Don't you think we required sex education more than any other nation? And it was very astonishing thing, and I'm very grateful to the people of India that they loved that film, and film did very good business. তো OMG 2-তে আপনি মেসেজও দিয়েছেন আর লাভও করেছেন। হ্যাঁ, একদম লাভ করেছি। I took a big risk of making that film, and I believe in it. মানে এটা খুব বড় ফিল্ম, বিকজ আমি বানিয়েছিলাম সেক্স এডুকেশন নিয়ে। I made a film on masturbation, and it's something which people don't know, the children don't know much about it, how to handle that. It is a very important aspect of life, and I was bold enough to make that film. না, সত্যি ভালো কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এমন বিষয়ে
ফিল্ম হওয়া উচিত এবং ইন্টারেস্টিং ভাবেই হ্যাঁ বানানো উচিত। একদম, আমি ইন্টারেস্টিং ভাবেই বানিয়েছিলাম। দু একটা প্রশ্ন আরো আমি নিয়ে নেব। স্যার আমার প্রশ্নটা হলো যে আমরা সবাই জানি যে আপনি উকিলের ক্যারেক্টারে অনেক মুভিতে কাজ করেছেন, তো আপনার কখনো মনে হয়েছে যে আপনি এলএলবি করবেন? এলএলবি করবেন? আমি নিজের পড়াটাই শেষ করতে পারিনি, এলএলবি করব? না স্যার, মানে আমি বলছি আপনি এতগুলো মুভিজ করেছেন উকিল হিসেবে, তো কখনো আপনি ভাবেননি যে আপনিও এলএলবি করবেন? না, আমার মাথায় একদমই আসেনি, আর আপনার বলার পরেও কখনোই আসবে না। আপনি একমাত্র হিরো যিনি হিরোইনকে ওপরে তুলে গোল গোল ঘুরিয়ে ক্যাচ করেছেন, আর হিরোইনও খুব সেফ ফিল করে। তো আমি চাই যে আমাকেও আপনি এরম একটা সুযোগ দেবেন। প্লিজ স্যার। তার মানে আপনি চাইছেন আমি আপনাকে তুলবো হ্যাঁ স্যার। আর হাওয়ায় ঘোরাবো? হ্যাঁ। আসুন। ওকে স্যার। আসুন, এদিকে আসুন, এইভাবে এইভাবে আসুন। ফেলে দিলে কিন্তু আমাকে দোষ দেবেন না। না না, আপনি ফেলবেন না। আসুন, রেডি হয়ে যান। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে অক্ষয় কুমারের ওপর সওয়াল জবাবের আরো এক পর্ব। পয়সা ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এম আই রাইট? কেউ একটা শের বলেছিলেন না, पैसा खुदा तो नहीं लेकिन खुदा की कसम खुदा से कम भी नहीं। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চলছে, প্রশ্ন করা হচ্ছে সুপারস্টার অক্ষয় কুমারকে। আপকি আদালতে পরের প্রশ্ন। আপকি আদালতে সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সারাক্ষণ পয়সা কামানোতেই বেশি মনোযোগী। আপনি যেখানেই যান পাবলিক ফাংশনে, তো গান বাজে, তু পয়সে পর কিউ মরতি হ্যায়, বারিশ কর দে পয়সে কি। লোক বলে যে অক্ষয় কুমার টাকা খুব ভালোবাসে, নোটের বৃষ্টি হয়। সবার প্রথমে তো আমি তো আর কাউকে পয়সা কামিয়ে থাকলে কাউকে লুট করে তো কামাইনি। আজ আমি কাজ করে কামিয়েছি 8 বছর ধরে। আই হ্যাভ বিন দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। তো এটা বলা যাবে না যে আমি মানি মাইন্ডেড অর এনিথিং। মানি হলো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট লাইফে। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। বাজে কথা যদি কেউ বলে যে আমার কাছে টাকাটা কিছু নয়, পয়সা ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এম আই রাইট? কেউ You একটা have to শের be- বলেছিলেন না, पैसा खुदा तो नहीं लेकिन खुदा की कसम खुदा से कम भी नहीं। হ্যাঁ, আমি আসলে অর্থ উপার্জন করি, নিজের ট্যাক্স ভরি, আর আমি ওই টাকা দিয়ে যথেষ্ট সেবাও করি। এটা আমার ধর্ম, এটা আমার ধরন। এখন যে যা ইচ্ছেই বলুক না কেন, আমি এখন অন্যের কথা শুনে কখনো বিশ্বাস করতে পারি না। আমার মন জানে যে আমি কি করছি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। দেখুন আমি বলছি যে এই কথাটা কেন শুরু হ্যাঁ। হয়েছিল। একটা সময় ছিল যখন আপনি বলতেন যে ভাই আমাকে দিয়ে যা খুশি করিয়ে নাও, নাচাও, ফিতে কাটাও, ব্যাস শুধু টাকাটা দিয়ে দাও। যদি আপনি ফিতে কেটে টাকা আসে তো নেওয়া উচিত নাকি না? প্রবলেমটা কোথায়? কিসের প্রবলেম? কোনো মানুষ আপনাকে দেবার জন্য তৈরি যে আমার বার্থডেতে আসুন, আমি আপনাকে দেব, তাতে প্রবলেম কি? কেউ বলছে যে আমার বিয়েতে এসে ক্যান ইউ জাস্ট ডু পারফরমেন্স জাস্ট ফর 8 মিনিটস অর 9 মিনিটস, কি প্রবলেম? ও টাকা দিতে তৈরি আছে, ওরাও আনন্দ পাচ্ছে, ওদের বাচ্চারাও খুশি হচ্ছে সেখানে, আর আমিও খুশি হই, আনন্দে সামিল হচ্ছি, আর ওদের খুশিতে আমি টাকাও পাচ্ছি, তো সমস্যা কোথায়? আর দেখুন, যতক্ষণ আপনি কারোর থেকে চুরি করছেন না, যতক্ষণ আপনি কাউকে লুট করছেন না, আপনি পরিশ্রম করছেন, ততক্ষণ কোনো প্রবলেম নেই। আমার মনে হয় কোনো প্রবলেম নেই। এখানে যতজন লোকই বসে আছেন সবাই নিশ্চয়ই সবাই কাজ করছে টাকার জন্য। আই ডোন্ট কেয়ার হোয়াট দে হ্যাভ টু সে, মানি মাইন্ডেড নট মানি মাইন্ডেড। আমি জীবনে তো অনেকবার এমন হয়েছে যে স্যার
আমার আহ, আমার প্রডিউসার ফিল্ম বানাতেই পারছেন না, কারণ ওর কাছে অনেক আগের কথা বলছি না, টাকা নিইনি আমি। আহ, আমি নিজে টাকা দিয়ে ওদের ফিল্ম কমপ্লিট করিয়েছি। এখনো পর্যন্ত আমি প্রায় 150টা ছবি করেছি। আমার একটাও ফিল্ম, রজত স্যার, একটা ফিল্মও ক্যানে নেই। সব ফিল্ম যত শুরু হয়েছে প্রত্যেকটা ফিল্ম রিলিজ করেছে, শুধু একটা ছেড়ে, যার নাম বদলানো হয়েছিল পূরব কি লায়লা পশ্চিম কা ছায়লা। ওই একটাই ফিল্ম ছিল যেটা নাম পাল্টে দেওয়া হয়। তো আজ পর্যন্ত ফিল্ম যেটা ক্যানে পড়ে রয়েছে, অ্যান্ড আই have tried my level best to get that film complete and even get ready and giving out. না হলে আমার জীবনে এমন কোনো ফিল্ম নেই যেটা আমি রিলিজ করাইনি। দ্বিতীয় কথা, আরেকটা, অনেক সময় এমন হয় স্যার, ফিল্ম ফ্লপ হয়ে যায়। আপনি ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই তো জানেন স্যার, আপনি ইন্ডাস্ট্রির ভেতরে অনেক প্রডিউসারকেও জানেন স্যার। আপনি কোনো প্রডিউসারকে প্রশ্ন করে নিন, যখন ফিল্ম চলে না তো ওদের অনেক লোকসান হয়ে যায়। তো আমি প্রথম মানুষ যে এসে ওদেরকে বলি, ডোন্ট পে মি মাই রিমেনিং মানি, ফিনিশ ইট অফ। আমি নিজে ওদের চেক ফেরত দিয়ে দিই। এটা কারণ হতে পারে যে কখনো কপিলের শোয়ে আমি বলে দিয়েছি যে এই শোয়ে ও আমাকে জিজ্ঞাসা করেছিল, 3টে এপিসোড হয়ে গেছে নেটফ্লিক্সে, আপনি আসেনি। আমি বললি, বেটা টাকাই পাইনি তো আমি কেন আসবো? তো আমি মজায় মজায় এরকম কথা, অনেক কথাই বলে ফেলি, এবং সেটা হলো ফান। কিন্তু তার মানে তো এই নয় যে তুমি ডিসিশন নিয়ে নেবে। আমি মানি মাইন্ডেড পারসন। আই দেখুন, ডোন্ট। মজা করেও এরকম কথা বললেই কিন্তু একটা পারসেপশন তৈরি হয়ে যায়। কিন্তু স্যার, সেই পারসেপশনকে নিয়ে যদি আমি নিজে এইভাবে ধরে রাখি আর নিজেকে বলি যে না, এমন কথা আর কখনো বলবো না, আই এম লিভিং মাই লাইফ। এটা স্ট্রেস নিয়ে থাকবো নাকি যে কে কি বললো আমার সম্বন্ধে? তাতে আরে আমি ভাববো যে আমাকে আমার জীবনটা কাটাতে হবে, এটা আমার জীবন, আমি একটাই জীবন তো পেয়েছি, এই জীবনটাই, এটাই। দিস ইজ হেল, দিস ইজ হেভেন। হেভেন বলে ওপরে কিছু নেই, এটাই আমার বিশ্বাস। আমি গড আমাকে এখানে পাঠিয়েছে এখানে এনজয় করতে, আর আমি এনজয় করব আমার জীবনে। আমি তো এটা ভাববো না যে অন্য লোকে কে কি ভাবছে। আমি তোমাদের বলছি, নিজেদেরকে, জীবনকে যেভাবে চাও সেভাবে এনজয় করো। অন্যের কথাগুলো শুনে অন্যের জীবনের মতন করে হয়ে চেষ্টা কখনো করো না, বিকজ ইউ হ্যাভ টু স্যাটিসফাই ইয়োর সেলফ। থ্যাংক ইউ। অক্ষয়, আচ্ছা বলুন তো, এটা বলতে আপনার কি প্রবলেম হয় যে আপনি আপনার নিজের টাকায় মানুষকে সাহায্য করেন, কোটি কোটি টাকা দেন, এই কথাটা বলতে আপনার কোথায় বাধে? যখন আপনি কাউকে টাকা দেন না যে কোনো সংস্থায়, আমি এটা বলছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, সেটা সাহায্য বলবেন না, ওটাকে বলবেন সেবা, ওটাকে বলুন আপনার নিজের ধর্ম। এটা ভুল কথা যে আমরা ভাবি আমরা একটা চ্যারিটি করছি। এই ওয়ার্ড চ্যারিটি, ওয়ার্ড ডোনেশন, ইট ইজ আ রং ওয়ার্ড। আই উইশ যে প্রত্যেককে সবাই রিয়ালাইজ করুক, ইটস নট আ চ্যারিটি। আমরা চ্যারিটি, আমাদের কাছে যে টাকা আসে, আমরা এর যোগ্য নয় যে আমরা কাউকে চ্যারিটি করি। ভগবান আমাদের দেয় যাতে আমরা আমাদের ধর্ম পালন করি। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। দেখুন, কখনো কখনো আমার মনে হয় যে আপনি আপনার যে ইমেজ বানিয়েছেন, যে কথা আপনি বলেন যে সব কাজ টাকার জন্য করেন, আর যখন টাকা দেন আর এক হাতে, তখন সেটা বলতে চান না। আমি ডিটেল বার করেছি, ক্যান্সারের জন্যে, এডুকেশনের জন্যে, ফ্লাড রিলিফের জন্যে কোটি কোটি টাকা আপনি দিয়েছেন। এখন পাঞ্জাবে কোটি কোটি টাকা ডোনেট করেছেন। কিন্তু আপনার যে মাচো ইমেজ আছে সেটা আপনাকে বাধা দেয়। আর এসব বিষয়ে কি করে কথা আমি বলবো? বলেছি না আপনাকে, আমি কাকে বলবো? কিরকম মূর্খের মতো লাগবে যদি আমি বলি যে আরে আমি এত টাকা দিয়েছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি সুযোগ পেয়েছি সেবা করার, সেবাটা করেছি। আমি এটা বলি না যে আমি এখন আপনার কাছে এসেছি, কাগজ আছে, না হলে আই উডেন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। ইট ইজ মাই গুডউইল। এটা আমার সৌভাগ্য যে আমি এই সুযোগ পেয়েছি। আমার কাছে যে ফিগার আছে, গত 7 বছরে আপনি 76 কোটি টাকারও বেশি সেবার জন্য দিয়েছেন। আর কেন এটা প্রকাশ্যে আসা উচিত? কারণ যখন আপনি এটা বলেন মানুষকে, তখন অন্যদের ইন্সপায়ার করেন সেবা করার জন্য। এটা আপনি বললেন তার জন্য ধন্যবাদ।
আর এটাও সত্যি যে মার্শাল আর্ট আপনি মেয়েদের শেখান, ফ্রি অফ কস্ট শেখান। আমি যে ট্রেনিং করাই শুধু মার্শাল আর্ট নয়, বরং ওদের মার্শাল আর্টের সাথে সাথে আমি আপনাকে বলছি, যেমন আমার যে স্কুল রয়েছে না, সেখানে কেউ ইউনিফর্ম পরে মার্শাল আর্টের ট্রেনিং করে না। আমি যদি একটি মেয়ে শাড়ি পরে কাজে যায়, তাহলে আমি তাকে বলবো যে শাড়ি পরেই আসুক ট্রেনিং করতে। যদি তুমি স্কার্ট পরে যাও, তাহলে তুমি স্কার্ট পরেই এসো। জিন্স পরে গেলে জিন্স পরেই এসো। বিকজ এটা তো হতে পারে না যে আমি ওদের বলবো ট্র্যাক প্যান্ট পরেই এসো, আর আমরা ওদের এমন কিছু মারপ্যাঁচ শেখাবো, অ্যান্ড তারপর যখন বাস্তবে ওর প্রয়োজন পড়ে বলবো যে 1 মিনিট আমি ট্র্যাক প্যান্ট পরে আসি, তারপর করব। তো মাই ওয়ে অফ ট্রেনিং ইজ ভেরি ডিফারেন্ট। আমি শেখাই সমস্ত মেয়েদের, আর যে ধরনের ইউনিফর্ম ওরা পরে, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে। অ্যান্ড আমি খুব কৃতজ্ঞ, আমি একজনের নাম নিতে চাই, মেহুল ভোরা বলে। তো ও আমার জন্য পুরো ব্যবস্থাটা করে দিয়েছে। মেয়েদের সেলফ ডিফেন্স শেখান? একদম একদম। আপনি নিজে শেখান নাকি? না, একেবারেই না। আমাদের কাছে প্রায় 3 থেকে 4 হাজার ব্ল্যাক বেল্ট আছে। ওরা এই সব কিছু শেখায়, এবং আই এম অলসো ভেরি থ্যাঙ্কফুল টু দেম অলসো, কারণ ওরাও আপনাদেরকে বলছি খুব কম টাকায় নেয় শেখানোর জন্য, করার জন্য। অ্যান্ড আই অলসো আই রান একটা টুর্নামেন্টও, মার্শাল আর্ট টুর্নামেন্ট, যেখানে 5,000 ব্ল্যাক বেল্ট আসে, অ্যান্ড দে কাম অ্যান্ড দে ফাইট ইচ আদার। ওই টুর্নামেন্টের মধ্যেও যখন আপনি আপনার ইয়াং বয়সে মার্শাল আর্ট শিখতেন, তো আপনার কি মনে হয় নিজে এর কোনো ভ্যালু নেই, কোনো টাকা নেই, শুধু একটা মেডেল হাতে ধরিয়ে দেয়? একদম আপনি ঠিক বলেছেন যে আমরা কোনো টুর্নামেন্টে গেলেও একটা সার্টিফিকেট দিয়ে দিই, আর একটা মেডেল দিয়ে দেয়, যেটা আসলে সোনার হয় না। বলে যে গোল্ড মেডেল পেয়েছে, ব্যাস হলুদ রঙের হয়, তো সোনা বলে। আমি একটা আইডিয়া নিয়েছি যে আমার টুর্নামেন্টে কেউ যখন গোল্ড মেডেল জেতে, তাকে আমি 1 লক্ষ টাকা দিই। আর আমি আপনাদেরকে বলি, একটা কথা আমি আপনাদের জানাচ্ছি যে আমি দেখেছি ওই 1 লক্ষ 8 বছরের বাচ্চা যখন ওই 1 লক্ষ নিজের মা বাবার কাছে নিয়ে যায়, ওর মা তখন বলে যে আমার রোজগারের পুত্র, আমার রোজগার করা ছেলে। আর ওই যে পরিবারের কাছে 1 লক্ষ টাকা মনে হয় না, তখন আমি মনে করি ওটা 100 কোটির থেকে অনেক বড়। আমার এটাই প্রশ্ন যে মার্শাল আর্টস শেখার জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন? সত্যি না মিথ্যে বলবো? যেমন আপনি সত্যি বলবো বললেন। তো? হ্যাঁ স্যার, তোমাকে সত্যিই বলছি, আদালতে আছি, সত্যিই বলবো। আমি বোধহয় 9 বছরের ছিলাম। তো আমার প্রতিবেশী ছিল, ওর নাম ছিল রাজেন্দ্র, আর ও মার্শাল আর্ট শিখতে যেত। আর ও যখন শিখে আসতো, ও তখন ওই কিক টিক করতে পারতো, আর বিল্ডিংয়ে যত মেয়েরা ছিল ও তাদের কিক দেখাতো। তো হি হ্যাড বিকাম ভেরি ফেমাস। তো মেয়েরা যারা খুব ইমপ্রেসড হতো, আর এই ব্যাপারটা আমার বরদাস্তই হতো না। তো এটা আমার বরদাস্তই হয়নি। তো তখন বলি যে না ড্যাডি, আমিও শিখতে চাই, আমিও ইমপ্রেস করব মেয়েদের। তারপর আমি গিয়ে মার্শাল আর্ট শিখতে শুরু করে দিই। তারপর আমি সেই দিন ছিল মেয়েদের ইমপ্রেস করার চক্করে আমি আজকের দিনে পৌঁছেছি। সো দ্যাট ইজ হোয়াট ইন্সপায়ার্ড মি। তো তুমিও ইন্সপায়ার্ড হও, কোনো মেয়ের জন্য মার্শাল আর্ট শেখা শুরু করো। আমাদের মতো ছেলেদের আপনি কি অ্যাডভাইস দেবেন স্যার? আমাদের মতো মানুষের জন্য? হ্যাঁ, মানে বলতে চাইছি যে অ্যাডভাইস কি দেবেন যদি মার্শাল আর্ট শিখতে চাই? না, ও বলতে চাইছে যে যারা বাচ্চা এর মতো, যাদের বডি স্ট্রাকচার ভালো নয়, যারা একটু দুর্বল, তারা কি মার্শাল আর্ট শিখতে পারে? কেন শিখতে পারবে না? আপনি সবার আগে শিখতে পারবেন, কারণ আপনি পারফেক্টলি। আমি কি নাম বললেন আপনার? তানিশ শ্রাবণ। তানিশ, তুমি অবশ্যই শিখতে পারবে। আর বিকজ দেখো, ভগবান তোমাকে খুব ভালো হাইটটা দিয়েছেন। আই এম আ হিউজ ফ্যান অফ ইউর হেয়ার, বাই দ্য ওয়ে। ইউ হ্যাভ লাভলি কার্লি হেয়ার। তুমি একজন লাভলি গুড লুকিং বয়, এবং তুমি লম্বা, এবং তোমার লং লেগ আছে। তুমি পারফেক্ট ফর মার্শাল আর্ট। আই থিঙ্ক ইউ শুড গো অ্যান্ড লার্ন। ইউ ক্যান ডু কুডো, অথবা ইউ ক্যান ডু তাইকোন্ডু।
ইউ শুড টেক আপ এনি মার্শাল আর্ট। আই থিঙ্ক প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ার শেখা উচিত যে মার্শাল আর্ট, সে ছেলে হোক মেয়ে হোক, কারণ এটা শুধুমাত্র সেলফ ডিফেন্স শেখায় না, এটা আমাদের শেখায় ডিসিপ্লিন, যেটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ লিভিং লাইফ। আমি এই কথাটাই বলবো স্যার আপনার শোয়ের মাধ্যমে, যে সমস্ত লোকেদেরই মার্শাল আর্ট সেলফ ডিফেন্স অবশ্যই শেখা উচিত। এটা যদি স্কুলে ইন্ট্রোডিউস করা হয় তাহলে ভালো স্যার হবে। করে, কিন্তু সেটা এমনভাবে রাখা হয় যে স্কুলের পরে করো, তো অনেক বাচ্চা ছুটির পরে আর থাকেই না, মা বাবা বলে ঘরে তাড়াতাড়ি ফিরে এসো, বাচ্চারা আর করে না। আমি বলি স্কুলে একটা পিরিয়ড হওয়া উচিত, করা হোক ততটাই ইম্পর্টেন্ট যতটা জিওগ্রাফি অথবা হিস্ট্রি বা ম্যাথস। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক স্যার। এটা খুব ভালো কথা বললেন আপনি। স্যার আপনার একটি মুভি আছে যার নাম হেরাফেরি, তাতে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, তো সেটা দেখে অনেক আপনার ফ্যান আর ক্রিকেটার সেটাকে কপি করে। স্যার ওটাকে একবার করে দেখাবেন কি প্লিজ? ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার। আসলে বোধহয় এই জন্য যে সূর্যকুমার যাদব করেছিল তো খুব পাবলিকের মধ্যে পপুলার হয়ে হ্যাঁ, গেছিল। আমিও তো জানতাম না, যেটা মানে আমি আপনাকে বললাম না যে আমি জানতামই না এই মিমস আর এইসব জিনিস ভবিষ্যতে হতে চলেছে। আমি তো, আমারও মনে আছে আমি এমনি এমনি দাঁড়িয়ে পড়ি আর তারপর যেটা হয় ওই পোজ খুব ফেমাস হয়ে গেল। আসুন পোজটা করে নি, 1 মিনিট। রাজাজি আপনিও আসবেন হ্যাঁ, নাকি? অবশ্যই। ওকে কাম অন এভরিবডি পোজ। তা আপনাদের সবার পোজটা মনে আছে তো? রেডি? অন ইওর মার্ক, 1 2 3। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের মোকদ্দমা চলছে সুপারস্টার অক্ষয় কুমারের ওপর। ওনার জীবনের বহু সিক্রেট আজ সামনে এসেছে, এমন অনেক কথা যে বিষয়ে উনি আগে কখনো আলোচনা করেননি, সেসব কথা আজ উঠেছে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড এয়ার মার্শাল সঞ্জীব কাপুরের রায়দানের। অক্ষয় কুমার এক খুবই ডিসিপ্লিন আর পেট্রিয়টিক মানুষ, আর ওনার যেই রিচটা, ওনার যা বিল্ড, ওনার যা লাইফস্টাইল, তা হাজার লাখ কোটি লোকেদের ইন্সপায়ার করে। সেই জন্য আমি সবার আগে আপনাকে বলতে চাই যে এটা আপনি কন্টিনিউ রাখবেন আর যথাসম্ভব বেশি লোকেদের ইন্সপায়ার করতে থাকুন, কারণ আমাদের নতুন প্রজন্মকে এটা শেখানোর জন্য খুবই জরুরি। থ্যাংক ইউ। আর আজ পর্যন্ত বোধহয় কোনো জাজ এই আদালতে এরকম সিন হয়তো দেখেনি যে কাউকে তুলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো একটা ভালো কবিতা মনে পড়ছে, जिसे न थकना आता है न रुकना आता है वही रोशनी बन के दूसरों को पथ दिखाता है। তা এই পংক্তিগুলি আপনার উপর খুবই প্রযোজ্য। থ্যাংক ইউ। আর আজ এই আদালতে আপনাকে করা যাবতীয় অভিযোগগুলি পুরোপুরি খারিজ করা হচ্ছে, আর এই আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এই আশা নিয়ে, এই বিশ্বাসের সাথে যে অক্ষয় কুমার এইভাবেই মানুষদের ইন্সপায়ার করতে থাকবেন, ভালো বিষয় নিয়ে ফিল্ম বানাতে থাকবেন, আর দেশের এই ইউথের জন্য একটা রোল মডেল হয়ে থাকবেন। আজকের শো এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।